গুড মর্নিং। আজকে তোমাদের আমি ক্লাস 10 এর একটা ক্লাস শুরু করব কবিতা দিয়ে। এখন বিষয় হচ্ছে যে আমরা এইভাবে তো স্কুল ক্লাস অ্যারেঞ্জ করেছে, তোমাদেরকে দেখতে পাচ্ছি না, একটা বন্ডিং যে দরকার সেটাও সম্ভব হচ্ছে না। জানো পরিস্থিতিটা কি কারণে এরকম হয়েছে। আমরা যতটা সম্ভব এইভাবেই সমস্ত মাস্টারমশাইরা যেভাবে ক্লাস করে করে তোমাদের কাছে একটা জায়গা পৌঁছানোর চেষ্টা করছি আমরা। আহ, প্রথম কবিতা, নতুন ব্যাচ তোমরা, অসুখী একজন, তোমাদের যে সিলেবাসে যে সমস্ত কবিতা আছে, গল্পগুলো আছে, একটু জেনে নিতে হবে পাঠ্যক্রমে যা যা আছে। অসুখী একজন কবিতাটা আমি আজ পড়াবো তোমাকে, তার আগে কয়েকটা কথা বলে নি। কবি পরিচিতি এবং কবির রচনাকাল, কবির জন্ম, সময়সীমাগুলো একটু ফ্যাক্টর। একটা পটভূমি দরকার হয় কবিতাতে। সেই কারণে আগেও বলেছি তোমাদের ক্লাস করতে করতে সবসময় কবি শিল্পীদের কাব্য, সাহিত্য বা উপন্যাসের প্রকাশকালটা একটু জানতে হবে। ওভারঅল অ্যাকিউট না জানলেও সময়সীমাটা ধরে যদি এগোই আমরা, তাহলে একটা পটভূমি পাবো কবিতার বিষয়বস্তুর সঙ্গে, দেশ কালটাকে আমরা ধরতে পারবো। কেননা চিলির কবি, একজন আমেরিকান কবি পাবলো নেরুদা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি। এ প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের সিলেবাসে, আমাদের পাঠ্যক্রমে সব ক্লাসেরই আছে, বোধ হয় 5 থেকে 10 পর্যন্ত, 12 পর্যন্ত 3 ধরনের সাহিত্য আমাদের পাঠ্যক্রমে দেওয়া আছে। একটা হচ্ছে যে আঞ্চলিক সাহিত্য, একটা প্রাদেশিক সাহিত্য এবং একটা আন্তর্জাতিক সাহিত্য। তাতে করে কি হয়, আমাদের বাংলা সাহিত্য, আঞ্চলিক সাহিত্য আমরা অনেকটা জানি বা আমাদের জানা সম্ভব, প্রাদেশিক সাহিত্য আমাদের জানা নেই, আন্তর্জাতিক সাহিত্য সম্পর্কে খুব বেশি ধারণা নেই, অনেক হায়ার ক্লাসে গেলে তবে সম্ভব হয়। যে কোনো ভাবেই হোক না কেন পেয়ে গেছি আমরা। এটি আন্তর্জাতিক সাহিত্য। পাবলো নেরুদা নামটার একটা ইতিহাস আছে। পাবলো নেরুদার নামটার ছদ্মনাম, অরিজিনাল নাম নয়, অনেক বড় নাম, তোমরা জেনে নিতে পারবে। পাবলো পিকাসোরের নাম থেকে পাবলোটা নিয়েছেন। আর নেরুদা একজন চেকোস্লোভাকিয়ার কবি, তার নাম অনুসারে নেরুদা, নেরুদা পাবলো নেরুদা। এখন এই নামে তিনি কবি, কবিতা, সাহিত্য চর্চা করেছেন বা ইত্যাদি, তার পিছনে একটা কারণ আছে। বাবা পছন্দ করতেন না যে ছেলে কবিতা সাহিত্য চর্চা করুক, এবং সাহিত্য চর্চার মধ্য দিয়ে পাবলো নেরুদার যে চিন্তা ভাবনা, যে মনোভাবটা প্রকাশ পেত, বারবার তৎকালীন রাষ্ট্রশক্তির বিরুদ্ধে চলে যাচ্ছিলেন তিনি, ইচ্ছা ছিল না। উনিও ভালো আসছে কেন ছবিটা, হ্যাঁ, অনেক বড় ডিসকাশন সম্ভব নয় হয়তো, ম্যাটারে ঢুকে যাচ্ছি। কবিতাটার নাম অসুখী একজন, নবারুণ ভট্টাচার্য তর্জমা করেছেন বাংলায়, স্প্যানিশ ভাষায় লেখা। আরো দু চারটে কথা বলে নি। 1904 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1904 সালে জন্মগ্রহণ করেছেন এবং 30-এর দশকে কবির কবিতা যে প্রভাব ফেলেছে, তার একটা সামাজিক, একটা রাষ্ট্রনৈতিক প্রেক্ষাপট আছে।
তিনি একদিকে কবি, রাজনীতিবিদ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সাম্যবাদী কবি। সামগ্রিকভাবে সারা পৃথিবীর মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় কবি। তার পিছনে কারণ একটা হচ্ছে অত্যন্ত মানবদরদী, এবং তার কবিতা রচনা, তার শিল্প চর্চার পিছনে যেটা ছিল যে স্বৈরাচারী রাষ্ট্রশক্তির ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই। এটা জানবে তোমাদের ট্রেনে দিয়ে, এত আমি ডিটেলে যাচ্ছি সম্ভব নয়। তো সে কারণে এমন একটা সময় হয়েছিল, পাবলো নেরুদাকে তৎকালীন রাষ্ট্রশক্তির রোষে পড়ে তাকে আত্মগোপন করতে হয়েছিল, মানে লুকিয়ে থাকতে হয়েছিল দীর্ঘকাল। সেই কবির কবিতা একটা অসম্ভব ফিলসফি, একটা দর্শন আছে, সমাজ দর্শন, আধ্যাত্মিক নয়। এই সময় দেশটাকে তিনি কেমন করে দেখেছিলেন, তার সমাজ ব্যবস্থাটাকে কেমন করে দেখেছিলেন, মানুষদের সঙ্গে কেমন করে তিনি কাটাতে চেয়েছিলেন, সবকিছু নিয়েই পাবলো নেরুদার এই অসুখী একজন কবিতার নামে একটা একটা বিরাট বড় বেদনা, একটা ট্র্যাজিক মুহূর্ত একটা ফুটে উঠেছে মাত্র কয়েকটা কথার মধ্য দিয়ে। ঠিক যেন পড়তে পড়তে যে মনে হবে, দেখো কবিতাটা যেন একটা কাহিনী কবিতা বা গল্প কবিতা। এই কবিতার একটা গল্প রয়ে গেছে, একটা গল্প রয়ে বলেছেন তিনি। তার ব্যক্তি অভিজ্ঞতার ফসল একেবারে, সবাই ব্যক্তি, কিন্তু নৈর্ব্যক্তিক কিছু, অনেক সময় কল্পনার একটা ছায়া থাকে, কল্পনার মিশ্রণ থাকে সাহিত্যের রচনা, কিন্তু তার একেবারে কিছু না। এতটা এতটা নিজের, এতটা একেবারে ব্যক্তিগত ভাবনা অভিজ্ঞতাটাকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন পড়ে, সেটাকে কবি সৈনিকের জবানিতে তুলে ধরেছেন। অসুখী একজন, কে অসুখী, কেন অসুখী, প্রশ্নটা কেন বলা হয়েছে অসুখী একজন, এই নামের মধ্য দিয়ে একটা গতি রয়েছে। তোমাদের স্বাভাবিক মনে হবে যে অসুখী একজন কে সে? এই যে আট, এই যে আট, এই যে লুকিয়ে রাখা, তাই যদি ওপেন হয়ে যায়, দরজাটা বন্ধ করতে হবে, সবটাই যদি ওপেন হয়ে যায় তাহলে সমস্যা। শিল্পের একটা রহস্য থাকে, একটা গোপনীয় থাকে, সেটাই শিল্প। তো তোমাদের মনে হবে, তাই তো, অসুখী একজন কে সে অসুখী, কেন অসুখী, সেটা নিয়েই কবিতা। পড়তে পড়তে কবিতাটা মনে হবে, মনে হবে যে একটা ছোট গল্প পড়ছি। কেন ছোট গল্প বললাম, একটুখানি ভেবে দেখো, ছোট গল্প কি, ছোট গল্প কাকে বলে, এখন কিছু আসেনি। ছোট গল্প শর্ট স্টোরি, আমরা যখন ক্লাস করতে করতে যাব নিশ্চয়ই আসবে, একটা ছোট বক্তব্যের মধ্যে দিয়ে, সংযত সংহত বক্তব্যের মধ্যে দিয়ে একটা বৃহত্তর একটা জীবন দর্শনকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যার মধ্যে সেটা ছোট গল্প। কবিতাটা ঠিক তেমন, যেন মাত্র কটা লাইনের মধ্যে দিয়ে কবিতাটা প্রকাশ পেয়েছে, এবং শেষে যেভাবে শেষ হয়েছে, এবং সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত ধোঁয়াশা, একটা হেঁয়ালি রয়েছে কবির মধ্যে। মেয়েটি, একটা মেয়েটির কথা বলেছে, দুটো চরিত্র, একটা মেয়েটি আর আমি তাকে ছেড়ে চলে এলাম। আমি মানে কবি বলছেন, যার কথা বলা হচ্ছে সে তো সৈনিক, সে সৈনিক, সে তো যুদ্ধে গেছে, সে তো আর ফেরেনি। তার জবানিতে কবি কথাগুলো সব বলছেন। আমরা তো বহু মানুষের গল্প বলি, যে সমস্ত মহানুভব মহান মানুষ চলে গেছেন, তাদের গল্প তো কবি শিল্পীরা পড়ে। সেই গল্পটা এমন গল্প হয় যে ঠিক যেন মনে হয় তার ভাষাগুলোই যেন আমরা শুনতে পাচ্ছি। একটুখানি পরে যদি আরো জানতে পারো, আমরা ইতিহাস থেকে যে সমস্ত নাটক পড়েছি, তোমাদের সিরাজদৌল্লা আছে, কথাগুলো, ডায়লগগুলো শচীন সেনগুপ্ত এমন ভাবে লিখেছেন, ঠিক যেন মনে হচ্ছে সেই 1757 গল্প
আজ যেন দেখতে পাচ্ছি সিরাজদৌল্লার বক্তব্যগুলো আজকে যখন সামনে আসছে, নাট্যকার যখন তুলে ধরেছেন, মনে হচ্ছে সেদিনকার সেই সিরাজদৌল্লা যেন আজ আমার সামনে এসে হাজির হয়েছে। সিরাজদৌল্লা সম্পর্কে জানা, তার স্ত্রী, তার মাসি ঘোষেটি বেগম, এই যে ছবিগুলো যে জীবন্ত হয়ে উঠে আসা, শিল্পীর আহ, বিরাট বড় কৃতিত্ব। স্যার প্রথমেই বলেছে আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে, বহু দূরে। আমি কে? আমি এখানে যোদ্ধা, বীর সেনা, যাকে প্রতীক্ষায় দরজায় দাঁড় করিয়ে চলে গেলেন সেই প্রতীক্ষামানা মেয়েটির যোদ্ধা স্বামী। আমরা কবিতা থেকে অন্তত তা পেয়েছি, যদিও এর ব্যাখ্যাটা এভাবে এভাবেই বলেছে, কিন্তু অনেক রকম হতে পারে। আমি যেটা ভেবেছি সে জন্মভূমি মাটি মা, মায়ের প্রতিভু হতে পারে। এমনও হতে পারে কবি তার জন্মভূমি মাকে সম্বোধন করে এমন কথা বলতে পারেন। কিন্তু কিছু কিছু কথা এত একান্ত, এত একান্ত যে মনেই হতে পারে যে তার প্রিয়তমা স্ত্রীর কথাই এখানে কবিতায় বলেছেন। একজন ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতা বা ব্যক্তির কথা, আমার কথা যদি আমি আমার কথাই যদি শুধু বলি, তাহলে সেটা সাহিত্য হতে পারবে না, ইম্পার্সোনাল হতে হবে, নয় ব্যক্তিক হতে হবে। কি করে হলো? এটা সবার জন্য হয়ে গেছে। কবিতা এটা সাহিত্যের নিয়ম নয়। আমি চলে গেলাম দূরে, বহু দূরে, বহু দূরে ব্যাপারটা ইঙ্গিতপূর্ণ, অনেক দূরে, আর ফিরবেন না, তেমন ইঙ্গিত। কিন্তু যাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রাখলেন সে জানতো না, মেয়েটা আর পাঁচজন স্ত্রীর মতোই সে সহজ সরল সনাতনী নারীর মতোই জানতো যে নিশ্চয়ই ফিরে আসবে, তাই তার প্রতীক্ষাটা আজ রয়ে গেছে। সাহিত্যে কবিতাতে দেখানো হয়েছে যেভাবে প্রতীক্ষাটা শিল্পিত রূপ, আর্টিস্টিক, যে অমর হয়ে আছে, করে আসছে। কোথায় গিয়েছিল এখানে পরিষ্কার বলা নেই। আমরা যেটুকু জানতে পেরেছি যুদ্ধের কথা যেমন উল্লেখ আছে, যে হঠাৎ ডাক এসেছিল যুদ্ধে যাওয়ার, যুদ্ধে যাত্রার প্রাককালে। এবং এই যে স্বামী, এই যে যোদ্ধা স্বামী, এটা তো খুব সাধারণ নয়। কবির যে বর্ণনা, কবির বক্তব্যে আহ বুদ্ধিজীবী, তার ভাবনা চিন্তা, তার দেশের জন্য দেশ প্রাণ, দেশ প্রেম, কবির বক্তব্যের মধ্য দিয়ে যেমন ধরা পড়েছে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। মেয়েটির স্বামী এ কথা তো বলতে পারে না। আমি আবার বলছি, সেই যে স্বামী যুদ্ধে চলে গেছে সে কি ফিরে এসে কথা বলছে, কবিকে স্টেটমেন্ট দিচ্ছে? না, তাদের এই কাহিনী এমন একটা যোদ্ধা স্বামী এবং তার প্রিয়তমা স্ত্রীর বিরহিত প্রেম, বিরহিত জীবনের একটা মর্মন্তুদ কাহিনী। কবি তার জবানিতে, কবি যেন নিজে এখানে যোদ্ধা হয়ে যেন কথাগুলো বলছে, এই জন্যই তো এত ভালো লাগছে। তার যোদ্ধা স্বামী জানতো এই যুদ্ধে যাওয়ার পরে আর হয়তো ফিরে আসবে না, অলরেডি গৃহযুদ্ধ শুরু হয়েছে স্পেনে, কতগুলো অধিকারের দাবিতে, অধিকার রক্ষার জন্য স্বৈরাচারী রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। তখন 1923 সাল এরকম সময় হবে, তার থেকে 30 সাল, 32 সাল, 33 সাল সময়ের মধ্যে বারবার সরকার ওদের প্রজাতন্ত্র দল গভর্নমেন্ট সরকার তৈরি করেছে। তারপর আবার পুঁজিবাদী ব্যবসায়ী এবং একটা সমাজের যারা এলিট সোসাইটি থেকে আবার একটা গভর্নমেন্ট তৈরি হলো, রাজতন্ত্র যেটা বলা যায়। এইভাবে ভাববার উত্থান পতনের মধ্য দিয়ে আহ, অবশেষে চিলিতে যে মানে স্পেনের যে গৃহযুদ্ধ লাগলো, এবং সেটা কিন্তু বলা তোমার 34 সাল, ততদিনে মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোটামুটি একটা মহড়া শুরু হয়ে গেছে। জানতো না আমি আর কখনো ফিরবো না, বুঝতে পারছো? তার স্বামী জানতো যে এই যুদ্ধে বোধহয় আমার জীবনের শেষ যুদ্ধ, কেননা আপৎকালীন অবস্থা ডেকেছিল, এমার্জেন্সি।
মেয়েটি জানতো ফিরে আসবে। মেয়েটির প্রতীক্ষাটা ছিল আহ, অন্তহীন প্রতীক্ষা। তারপরে দেখো, এই চারটে লাইনের পরের লাইন যখন আমরা পড়ছি, পুরো কবিতা ভাবটা পাল্টে গেল অন্যরকম। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এক সপ্তাহ, একটা সপ্তাহ, একটা বছর কেটে গেল একটা সময়কে বলার জন্য। যে পথে তার যোদ্ধা স্বামী গেছে, ঠিক সেই সময়টাকে ধরার জন্যই বলছে একটা কুকুর চলে গেল। খুব মিনিংলেস যেন মনে হচ্ছে বক্তব্যটা, তা নয় কিন্তু। একটা হেঁটে গেল গির্জার এক নান, ঠিক সেই সময়সীমাটা ধরা আছে, ফ্রেম বন্দি করা আছে। যে সময়ে যুদ্ধযাত্রার জন্য ঘর থাকলো, জন্মভূমি ত্যাগ করলো স্বামী, ঠিক সেই সময়ের কতগুলো ইঙ্গিত চিহ্ন ছিল। তারপর দেখতে দেখতে দিন কাটলো, সপ্তাহ কাটলো, মাস কাটলো, বছরকে পেরিয়ে গেল, সে ফিরল না। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। দেখো, আধুনিক কবিতা নিঃসন্দেহে, নিঃসন্দেহে আধুনিক কবিতা। কেননা 1904 সালে জন্মান, 20 শতকের প্রথম 3 দশক সময়, তখন অলরেডি আধুনিক কবিতার জন্ম হয়ে গেছে রীতিমতো। আমাদের দেশে কবি জীবনানন্দ দাশ থেকে আরম্ভ করে সমর সেন, অমিয় চক্রবর্তী, তারপরে দীনেশ দাস, এরা যারা কবি, এবং রবীন্দ্রনাথের সমসাময়িক নজরুল তার মধ্যেও কিছুটা, মহিতলাল মজুমদার, এদের সমকালীন। আধুনিক কবিতার ভাষা, আধুনিক কবিতার বক্তব্য, আধুনিক কবিতার চিন্তা ভাবনার মধ্যে একটু তফাৎ। বলা হচ্ছে রবীন্দ্র যুগের পরবর্তী যারা কবি তারা নাকি আধুনিক কবি। কি করে আইডেন্টিফাই করবে? পরে আসবো। কেননা আহ, ভাষার ভাষাগত ব্যবহার আঙ্গিকের বিচারে আধুনিক। আধুনিক কোন সময়টা বলি আমরা? দেশকাল যখন যুক্তিবাদী হল, বিজ্ঞান মনস্ক হল, নতুন নতুন চিন্তা ভাবনা, নতুন দর্শন সামনে এলো, মধ্যযুগীয় ধ্যান ধারণা সরে গেল, এই যে নবজাগরণ, এই যে নবচেতনা, নবজাগ্রত চেতনার সময়সীমা, তাতে তো সেটা সমাজের পরিবর্তন না, সাহিত্যে তো আসে। দ্যাট ইজ কল্ড মডার্ন এজ, এটা বলা, এবং আমরা সময় দিয়েও বিচার করেছি। প্রথম হচ্ছে যে আধুনিক কবিতার সঙ্গে আধুনিক পূর্ববর্তী কবিতা, রবীন্দ্রনাথ যদি একটা আহ, ওখান থেকে যদি আমরা একটা স্ট্যান্ড ধরি, যে রবীন্দ্র পরবর্তী যুগ আর রবীন্দ্রনাথের সময়ের কবিতা ক্লাসিক্যাল যুগের কবিতা সাহিত্য, তাতে বিষয়ের প্রাধান্য ছিল। আর আধুনিক কবিতার বৈশিষ্ট্য হচ্ছে ভাবের প্রাধান্য, ভাব প্রধান। তুমি লাইন বাই লাইন পুরো গোড়া কবিতাটাকে আসতো, কবিতার মধ্যে একটা কাহিনী, একটা গল্প একটা পাবে না। কিন্তু যদিও আছে, একটা শব্দ একটা ভাবকে বহন করে, একটা লাইন একটা ভাবকে বহন করে, ভাবটাই এখানে বড় হয়ে দাঁড়ায় আধুনিক কবিতা। একটা বৈশিষ্ট্য পরে আসছে। তাই বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মা রাস্তায়, একটা স্মৃতি। যে যোদ্ধা গেছে যে রাস্তায়, তার আর সে আর ফেরেনি, সে ফেরেনি, কিন্তু তার স্মৃতি রয়ে গেছে। কিন্তু স্মৃতি কতকাল? বৃষ্টিতে সমস্ত চিহ্ন, চরণ চিহ্ন মুছে গেল। এর মধ্যে দিয়ে একটা কথা বলা হচ্ছে যে কবির জন্মভূমি, কবি যেখান থেকে গেলেন, যে রাস্তায় যাতায়াত করতেন, কবি তার কাছে যেতেন না। পরে গল্পটা আসছে যেন গোটা গ্রাম, কবির শহর বা সে যোদ্ধার জন্মভূমি ধূলিসাৎ হয়ে গিয়েছিল, ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল যুদ্ধে। কাজেই আমরা যে রাস্তায় যাতায়াত করি, সে রাস্তাটার চিহ্ন থাকে। বেসিক্যালি গ্রামের কথা। আল পথে যদি ধরো, মাটির পর রাস্তা ধরো, প্রতিনিয়ত যেতে যেতে একটা সুন্দর একটা রাস্তা তৈরি হয়ে যায় পায়, পরিষ্কার। আলপথ যদি যাও, প্রতিনিয়ত মানুষ যেতে যেতে সেখানটা পরিষ্কার, দুদিকে ঘাস থাকে শুধু আলে। এমন ধরো তোমার বাড়িতে, তোমরা ধরো অনেকদিন
খাচ্ছ না, বা আড্ডা আনাসা আছে, এক মাসের জন্য কোথাও গেছো, ফিরে এসে দেখবে যে যে এটা বোঝা যাবে যে এখানে কেউ বাস করতো না, উঠোনে আগাছা জন্মাবে, হ্যাঁ, তুলসী বেদি মূলেতে ঘাস পাতা পড়ে জন্মাবে, এই যে হাতের ছাপ নেই, দীর্ঘকাল হয়ে গেল, দীর্ঘদিন হয়ে গেল, সেই রাস্তায় আর কোনো পদচিহ্ন নাই, এত স্মৃতি মুছে গেছে আস্তে আস্তে। তা সত্ত্বেও আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। খুব সিম্বলিক, খুব সিগনিফিকেন্ট ব্যাপারগুলো। পাথরের মতো তার মাথায় নেমে এলো বছরগুলো, বছরগুলো পাথরের মতো। এই কম্পেয়ার করা, এই যে উপমাত্মক ব্যবহার, এর মধ্য দিয়ে একটা গুরুত্ব ধরা পড়ে। এতটা হৃদয়হীন, এতটা কঠিন হয়ে গেছে, এতটা শোকে জমাট হয়ে গেছে যে প্রতিনিয়ত শুধুমাত্র সে তার স্বামী তো ফিরে এলো না প্রতীক্ষায় আছে, সে মেয়েটিকে চোখে দেখতে হলো একটার পর একটা, একটার পর একটা ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা চিলি শহরে। তাই ঘটনাগুলো এটা বাস্তব আমাদের জীবনেও তো হয়, বহু মানুষের জীবনে বেঁচে থাকতে দেখবে যে বয়স্ক মানুষ তার চোখের সামনে, তার হয়তো বলতে নেই, তার সে বেঁচে আছে, তার তার পুত্র মারা গেল, তার স্ত্রী বিয়ে হলো, পুত্র বিয়ে হলো, পুত্রবধূ বিয়ে হলো, রবীন্দ্রনাথের কথা ভাবো। 1905 সাল থেকে 4 সাল, 2 সাল থেকে 7 সালের মধ্যে 5 জন প্রিয়জনের মৃত্যু হয়েছিল। তার শোকটা শ্লোক হয়ে কাব্যের রূপ নিয়ে কবিতায় প্রকাশ পেয়েছে। আমরা তো ওগুলো জানি না, তার পটভূমিগুলো কবিতায় কোথায় আছে লুকিয়ে, সেটা সবাই সব রবীন্দ্রনাথের মতো হতে পারে না, শোকে অনেকে মুহ্যমান হয়ে পড়ে। তার একটা কথা আছে খুব সুন্দর, দেখবে বলে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। ঠিক, অধিক শোকে স্টান্ড অ্যান্ড পাজেড হয়ে যায়, মুখে কথা থাকে না, বোবা হয়ে যায়। লর্ড টেনিসনের একটা কবিতা আছে, হোম যে ব্লাটার ওয়াজেড, আমাদের সময় ছিল পাঠ্য, তোমরা পাওনি হয়তো, যে তার বিধবা কে, ওই যোদ্ধা, যোদ্ধা যখন কফিন বন্দী হয়ে এলো, কবি তাকে কাঁদাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, আপ্রাণ চেষ্টা করেছিল, নানাভাবে কাঁদাতে পারেনি, কাঁদাতে পারেনি। হোম যে ব্রটার ওয়াজেড, কফিনের কফিনের বাক্স খুলে দিয়ে, সাদা কাপড়ে ঢাকা ছিল সেটাও খুলে দিল, স্ত্রীকে আনা হলো, মুখটা তার স্ত্রীকে, বিধবা স্ত্রীকে ওইটাকে এনে দেখানো, তবু সে কাঁদলো না। অবশেষে তার একজন শিশু পুত্র ছিল, তার সামনে আনা হলো, যদি তাকে থেকে কাঁদে, তবু সে কাঁদলো না। এটা বলছে, তাহলে শোক যখন জমাট হয়ে যায়, কতটা কঠিন বোঝাতে, কতটা হৃদয়হীন, কতটা কঠোর হয়ে পড়েছে, সেটার জন্যই পাথরের মতো তার জীবনে মাথায় পাথরের মতো বছরগুলো নেমে এলো। ভাবতে পারছি কতটা, কতটা ট্র্যাজিক সিচুয়েশন তৈরি হয়েছিল। এই কবিতাটা ঠিক একটা মুহূর্তকে, গৃহবন্দী, গৃহযুদ্ধ, স্পেনের গৃহযুদ্ধের একটা সময়কে, একটা মাত্র মুহূর্তকে তুলে ধরেছেন, ওয়ান অ্যাক্ট প্লে, ঠিক যেন একান্ত নাটকের মতো। এত সংহত, এত সংযত অবস্থাতে, যে একটা মাত্র মুহূর্তের মধ্য দিয়ে একটা বৃহৎ সমাজ ব্যবস্থা, একটা দেশ কালকে কেমন ভাবে কবিতার কবিতায় প্রতিফলিত করেছে, এটা সবচেয়ে বড় শিল্প। এরপরে বলছে তারপর যুদ্ধ এলো, স্পেনের গৃহযুদ্ধ বিরাট এফেক্ট করেছিল, ভয়ঙ্কর। এটা বেসিক্যালি এটাই কথা উল্লেখ করছে। আর স্পেনের গৃহযুদ্ধ চলতে চলতে অলরেডি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া শুরু হয়ে গেছে, এবং সেই সময় তৎকালীন রাষ্ট্রশক্তি হন্যে হয়ে ঘুরছে চিলিয়ান কবি পাবলো নেরুদাকে ফাঁসিতে লটকে দেবে বলে।
যুদ্ধটা কেমন হয়েছিল তার তার পরিণাম কি হয়েছিল জানো? কবির শহরটাকে জ্বালিয়ে দিয়েছিল একবারে জোরে দাও দাও করে। শহর নয়, সমস্ত চিলি শহর, চিলি গ্রাম শহর সমস্ত একবারে কেমন ভাবে একটা আগ্নেয় পাহাড়ের মতো রক্তে রক্তে আগ্নেয় পাহাড়, আগ্নেয়গিরি যেমন সেই জ্বলন্ত গলিত লাভা যেমন অগ্ন গড়ায়, গোটা শহরেতে প্রবাহিত হয়েছিল। যুদ্ধে সমস্ত ঘরবাড়ি, গাছপালা, মানুষ, শিশু থেকে সব সব শিশু আর বাড়িটা খুন হলো। দারুণ কথা, নতুন কথা, আধুনিক ভাবনা বললাম না আঙ্গিকে। রবীন্দ্রনাথের কিন্তু এমন কথা নেই, লৌকিক কথা এবং একটা জড়বস্তুর মধ্যে সচেতন প্রাণের ধর্ম আরোপ করেছে। বাড়িটা খুন হলো, এই কথাটা তাৎপর্যময়। বাড়ি ধ্বংস হয়, বাড়ি ভেঙে যায়, বাড়ি ফেটে যায়, বাড়ি খুন হয় না। কবি বললেন শিশুরা খুন হলো, বাড়িরা খুন হলো। বাড়িরা খুন হলো কথাটা ব্যাপক তাৎপর্যপূর্ণ। কেন? খুন করা হয়েছিল গোলা বারুদে, আমানের এ, বাড়ি খুন হলো। বাড়ি খুন হওয়ার মানে যুদ্ধের 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 দানবীয়তা ধরা পড়েছে। ঠিক এই জন্যই শব্দটা দুর্দান্ত অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু সে মেয়েটির মৃত্যু হলো না। প্রশ্ন উঠতে পারে যে স্যার, ঘর বাড়ি ভেঙে গেল, ধূলিসাৎ হয়ে গেল, দাউদা করে জ্বলছে, শিশু খুন হলো, মেয়েটা মরলো না? দুটো দিকই থাকতে পারে। হয়তো কোনো রকমে বেঁচেছে, আর তা নাহলে কবির বক্তব্য অন্য। দেখো ওটা খুব আহ, খুব রেয়ার। বুঝে 2002 সালে না 2004 সালে যেমন একটা ভূমিকম্প হয়েছিল, কাগজেও দিয়েছিল, খবরও দেখিয়েছিল, আর 4 বছরের শিশু বিল্ডিং ফিল্ডিং দালান ফালান ভেঙে তার তলায় একটা গ্যাপ ছিল, সেখানে বেঁচেছিল। 4 দিন ছিল সে। কিন্তু এখানে প্রশ্নটা অন্য জায়গায়। যে মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি নেই হয়তো, কিন্তু রয়ে গেছে তার অন্তহীন প্রতীক্ষাটা, তার প্রিয় স্বামীর জন্য তার যে ভালোবাসাটা। প্রেম, ভালোবাসার মৃত্যু হয় না। কবি বলতে চাইলেন এটা, ভালোবাসার মৃত্যু হয় না, অমর। তার অন্তহীন প্রতীক্ষাটা প্রমাণ করে দিল মেয়েটা তো নেই, তার ভালোবাসাটা বেঁচে রইল। এই কবির সঙ্গে আমরাও একমত, তোমরাও একমত। তার প্রেমের মৃত্যু হয় না, তার ভালোবাসার মৃত্যু হয়নি। তাই মেয়েটির মৃত্যু হলো না এইভাবে বোঝাবার চেষ্টা হয়েছে। তাহলে এইটুকু আজ থাক। যা পড়ালাম সেটা ভাববে। কোনো রকম সমস্যা হলে এখন আমাদের তো যোগাযোগ করবে কিভাবে? আম, উম, এই এই পার্টটা ক্লাস করে নিয়ে আমি একটা ফোন নাম্বার দেবো। তোমরা আমাকে যখন একটা সময়ে কোনো ডাউট থাকলে বা কোনো সমস্যা থাকলে তোমরা এই ফোন নাম্বারটা দিয়ে দেবো, নাম্বারেতে ফোন করবে। তবে স্কুল টাইমেতেই ক্লাস হবে না, রাতের দিকে করবে। কোনো সমস্যা যে এই জায়গাগুলো আবার রিপিট করুন হোয়াটসঅ্যাপে ইয়ে করে, আমি তখন বলে দেবো। কেননা দুটো ক্লাস নিই, কারণ পরে লেখার ব্যাপার থাকে। আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করবে। থ্যাংক ইউ। হচ্ছে কয়